হরে কৃষ্ণ। নমস্কার। প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। লাইক করলে আরও নতুন নতুন এই বিভিন্ন খবর নিয়ে ভিডিও করতে উৎসাহ পাই। আজকে যে বিশেষ জিওপলিটিক্সের বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের উপর 50% ট্যারিফ যেটা ঘোষণা করেছেন সেটাতে সিলমোহর লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ যেটা বলে অফিসিয়াল অর্ডার, সেই অফিসিয়াল অর্ডারটা আজকে প্রকাশ করে দিয়েছেন যে আগামী 27 তারিখ থেকে এটা চালু হচ্ছে। অর্থাৎ 27 তারিখ রাত্রি 12টার পর থেকে ভারতের যে কোনো এক্সপোর্ট, যে সমস্ত মালপত্র এখান থেকে আমেরিকায় যায়, ওখানে এটা গেলে 50% তার উপর ট্যাক্স লাগবে। কেবল দুটো জিনিস ছাড় আছে, সেটা হচ্ছে ওষুধ এবং ইলেকট্রনিক্স। তাহলে এই দুটো জিনিস কেন ছাড় আছে, এই প্রশ্নটা রয়েছে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে আসলে আমেরিকা বুঝতে পেরেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বুঝতে পেরেছে এই দুটো জিনিস যদি আমরা ছাড় না রাখি তাহলে আমেরিকার বাজারে এই যে ইলেকট্রনিক্স গুডস, বিশেষত মোবাইলের দাম ভীষণভাবে বেড়ে যাবে। যেটা এখন $1000 আছে সেটা $2000, $3000 হয়ে যাবে। এবং যে ওষুধ, সে ওষুধ সেটা হচ্ছে যে ভয়ানক দাম বেড়ে যাবে। কারণ আমেরিকায় যে ওষুধপত্র চলে তার বেশিরভাগ ভারতের উৎপাদন সেখানে চলে। তো এইটা একটা আজকে ঘোষণা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কী যে ঠিক চান সেটা সারা পৃথিবীর লোক এখন ঠিক বুঝে উঠতে পারছে না। কালকে হঠাৎ বলে বসেছেন, আমি যদি মনে করি তাহলে আমি চায়নাকে একদম বরবাদ করে দিতে পারি। আই ক্যান ডিস্ট্রয় চায়না, বাট আই উইল নট ডু দ্যাট ইফ চায়না নট সাপ্লাইড আস রেয়ার আর্থ মেটেরিয়ালস। চায়না যে সমস্ত রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই করে, বিশেষত লিড, সীসা এবং লিথিয়াম এবং অন্যান্য যে বিশেষ চাহিদা যে জিনিসগুলো আছে আমেরিকাতে, সেইগুলো যদি চায়না বন্ধ করে দেয় তাহলে পরে আমি কিন্তু চায়নাকে একদম বরবাদ করে দিতে পারি। প্রয়োজনে আমি 200% ট্যারিফ চাপিয়ে দেবো। যদি এখন চায়নার উপর ট্যারিফ যেটা চাপাবেন বলেছিলেন সেটা চাপাননি, সেটা 90 দিনের জন্য পজ করে রেখেছেন। তো সবচেয়ে বেশি ট্যারিফ পৃথিবীর মুখে দুটো দেশের মধ্যে আমেরিকা এখন চাপালো, সেটা হচ্ছে ব্রাজিল এবং ভারত। তো এই যে এনার কথাবার্তা, তা বুঝতে পারছেন এই কথাবার্তা থেকে বোঝা খুব মুশকিল যে এনে ঠিক কী চান। আবার অন্যদিকে দেখা যাচ্ছে তিনি 6 লক্ষ চাইনিজ ছাত্র এবং নাগরিকদের জন্য ভিসা দিয়ে দিয়েছেন আমেরিকায় যাওয়ার জন্য। এবং পরস্পর বিরোধী কাজকর্ম। তার মানে আবার ঘুরিয়ে বোধহয় চায়নাকে একটু কাছে পেতে চাইছে, বা যেহেতু ভারতের সঙ্গে চায়নার সম্পর্কটা বাড়ছে, সেই সম্পর্কটা তারা বাড়তে না পারে, যাতে সেই সম্পর্কটা কেটে যায়, তারই হয়তো একটা চেষ্টা যে আবার একটু চায়নাকে গুড বুকে নিয়ে আসো, সো দ্যাট ভারতের যে কাছাকাছি চায়না হচ্ছে সেটা যেন হতে না পারে। আরেকটা খবরে শোনা গেল যে তিনি নাকি ভেতরে ভেতরে ইউক্রেনে রেজিম চেঞ্জের চেষ্টা করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দিয়ে তার যে বিরোধী কট্টর, সেই কট্টর জেলেনস্কি বিরোধী যে মানুষটি আছে অপোজিট দলের, ভিন্ন দলের, অপোজিশন দলের, তাকে ক্ষমতা আনতে চেয়েছিলেন। কিন্তু সেটা জানাজানি হয়ে গেছে এবং সেটা ফেল করে গেছে। এবং আমেরিকা আর ইউক্রেনের কোনো ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব নিতে চাইছে না, একদম বলা যায় অস্বীকার করেছে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশ ইউক্রেনের নিরাপত্তার জন্য একদম ভয়ানকভাবে ঝাঁপিয়ে পড়েছে। জার্মানি তো পরিষ্কার বলেই দিয়েছে, আমরা ইউক্রেনের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব গ্রহণ করব। এবং ইউরোপের বেশ কিছু দেশ এখন আমেরিকাকে বাদ দিয়ে জোর মারছে যে ইউক্রেনের নিরাপত্তা কী করে সুনিশ্চিত করা যায়। কারণ তারা দেখেছে আমেরিকাতে তারা যে গেছিলো জেলেনস্কির সঙ্গে মিটিং করতে, তাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেছে, তাদেরকে কীভাবে অপমানিত করে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে। জেলেনস্কির সঙ্গে মিটিং করছে ডোনাল্ড ট্রাম্প, তারপর তাদের যখন ডাকলো তখন যেন একটা সে কোম্পানির সিইও তার চেয়ারে বসে আছে আর তার অফিসের বাকি লোকজনগুলো তার সামনে বসে আছে। ডোনাল্ড ট্রাম্প এইভাবে তাদের সঙ্গে ট্রিট করছে। এমনকি তাদের পেছনেও বসিয়ে রেখেছে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে এবং মার্কো রুবিওকে এবং অন্যান্য সে দেশেরই নেতাদিকে।
এখন ডোনাল্ড ট্রাম্প একটা সুবিধা হয়েছে, তার যে বয়সের ধার এবং ভার, এবং একবার যেহেতু প্রথমবারে তিনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এর আগে 4 বছর আগে 4 বছরের জন্য, এখন তার এই যে সঙ্গী সাথী যারা আছে তারা তার থেকে বয়স অনেক জুনিয়র, অভিজ্ঞতায় অনেক জুনিয়র, ফলে তারা সবাই এখন তাকে এক ধরনের ইয়েস স্যার করতে ব্যস্ত। এবং জেডি ভেন্স হয়তো এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প যাকে বলে পেরেক পুঁতে দিয়ে চলে যাচ্ছেন। তো এইরকম একটা অবস্থা, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প যা করছেন, যা বলছেন, সেটাকেই ইয়েস স্যার করে সমর্থন করছেন। বাকি সবাই বেশিরভাগ লোকই তার মন্ত্রিসভা এবং যে হোয়াইট হাউসে, ওভাল অফিসে বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে তাবাদার টাইপের লোক। তো এর মধ্যে দেখা গেল কি যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুঝতে পেরেছেন যে আরে এ তো মুশকিল ব্যাপার হলো, তাহলে পরে তো আমাকে আমেরিকার কাছ থেকে সাহায্য তেমন কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এই যুদ্ধ থামাতে যে পারে সে একমাত্র নরেন্দ্র মোদীজিই পারেন। তাই জেলেনস্কি নিজের থেকে ফোন করে নরেন্দ্র মোদীজিকে বলেছেন যে আমি ভারতে আসব, আপনার সঙ্গে আমি বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে যে মূল একটা নতুন তথ্য এবং নতুন একটা আগ্রহ ইউক্রেনের পক্ষ থেকে উঠে এসেছে। যদিও নরেন্দ্র মোদীজি তাকে এখনও সেইভাবে তারিখ এবং সময় দেননি, তা আগামী দিনে সেটা দিতে পারেন। এবং নয়াদিল্লিতেই দেখা গেল এসে জেলেনস্কি এসে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করে গেলেন। কারণ জেলেনস্কি বুঝেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক, তিনিই হয়তো এই সমস্যাটা মেটাতে পারেন। এখন এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ট্যারিফ নীতি, এই ট্যারিফ নীতির বিরুদ্ধে ভারত কী পদক্ষেপ গ্রহণ করছে। প্রথম হচ্ছে দেখা যাচ্ছে যে ভারতের ছাত্রদের ভিসা দিতে খুবই টালবানা করছে আমেরিকা। তো ভারতীয় ছাত্রদেরকে ভারতেরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা সুযোগ কীভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে খোঁজখবর চলছে, বা নতুন কী করা যেতে পারে সেটাকে নিয়েও একটা উদ্যোগ শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ভারত এখন আমেরিকার সঙ্গে সমস্ত পোস্টাল কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এখান থেকে আমেরিকাতে কোনো পোস্টাল আর যাবে না। এটা তাদের কাছে একটা মস্ত বড় ঝটকা, কিন্তু ভারত থেকে কোনো পোস্টাল আমেরিকাতে যাবে না। এবং ভারত এখন চাইছে যে ইন্ডিয়ার মধ্যেই উৎপাদিত সামগ্রী বিক্রি করা। আই ট্রাই টু আইডেন্টিফাই দ্য লোকাল মার্কেট অলসো, অর্থাৎ ভারতের বাইরে যে স্থানীয় যে সমস্ত দেশ আছে, স্পেশালি দ্য গ্লোবাল সাউথ, সেখানে কিভাবে ভারতের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে যায়। আপনারা শুনেছেন বা দেখছেন যে ফিজির প্রধানমন্ত্রী এসেছিলেন, এবং এখন কদিন আগে ফিলিপিন্সের রাষ্ট্রপতি এসেছিলেন। পরপর বিভিন্ন দেশ বিদেশের নেতা ভারতে আসছেন, এবং এর সাথে সাথে এই যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, সেটা আরও বাড়িয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার থেকে তেল আরও বেশি করে নেওয়ার ব্যাপারে চুক্তি হয়েছে, এবং রাশিয়াও তেলের দাম 5% কমিয়ে দেবে বলেছে। তো এটা একটা নতুন সম্ভাবনার দিক হতে উঠেছে। এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যেখানে সস্তায় তেল পাবো সেখানে কিনবো। আমেরিকার যদি ইচ্ছে যে আমাদের কাছ থেকে কিছু কিনতে, সে কিনুক, আর না কিনলে না কিনুক, তাতে কিছু যায় আসে না। এবং ভারত ট্রাইং টু ইমপ্রুভ রিলেশন উইথ চায়না, চীনের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভারত আস্তে আস্তে করে বাড়াতে চেষ্টা করছে। চীনও সেই সম্পর্কটা বাড়াতে চেষ্টা করছে। যদিও চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে অনেক বিবাদ আছে, তো সেসব বিবাদ দূরে সরিয়ে রেখে দুই দেশে এখন কাছাকাছি আসতে চাইছে উভয়ের স্বার্থে। যদিও চীন ভারতের কখনোই একটা স্থায়ী বন্ধু হবে না, এটা সবাই মনে করছে। এবং সরকার যেটা আরও করেছে, মোদি যেটা বলেছেন, লোকাল ফর ভোকাল, ভোকাল ফর লোকাল, অর্থাৎ স্থানীয় উৎপাদন স্থানীয় স্তরে বিক্রির চেষ্টা করতে হবে। এবং ইন্ডিয়ান মার্কেটে যাতে আরও বেশি বেশি করে ক্রয় বিক্রয়টা হয়, সেটাকে তিনি পুশ করতে চেষ্টা করছেন। এবং এর জন্য তিনি জিএসটির যে স্ল্যাব আছে, সেই স্ল্যাবকে আগামী দিনে ঘাটাবার প্রস্তাব রেখেছেন। সম্ভবত 6% আর 18% এই দুটো স্ল্যাবই থাকবে, তার বাইরে আর কোনো স্ল্যাব থাকবে না। অর্থাৎ 12% একটা যেটা সেটা নেমে 6%-এ আসবে, আর 18% যেটা আছে 18%-এ থাকবে, তার উপরে আর কোনো জিএসটি থাকবে না। এর ফলে কী হবে, মার্কেটে একটা ভারতের উৎপাদনের ডিমান্ড বাড়বে। তো এইভাবে যে চেষ্টাগুলো ভারত সরকার করছে। এবং ইনকাম ট্যাক্স অ্যাক্টে ব্যাপক পরিবর্তন এসেছে। এই গত যে পার্লামেন্টের সেশন চলে গেল, সেখানে নতুন ইনকাম ট্যাক্স আইনকে টেবিল করা হয়েছে এবং সেটা পাস করা হয়েছে।
এর বাইরে একটা নতুন খবর আজকে বেরিয়েছে, যেটা ভারতের সূত্র থেকে নয় যদিও, যে খবরটা বেরিয়েছে জার্মানির একজন সাংবাদিক হঠাৎ প্রকাশ করেছেন, যেটা নিয়ে আজকে ইন্ডিয়ান মিডিয়াতে খুব আলোচনা করছে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি মোদিজিকে 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদিজি অ্যাভয়েড টু কল টু হোল্ড দ্যাট ফোনস। তিনি সেই সমস্ত ফোনকে রিফিউজ করেছেন ধরতে, তিনি সেই সমস্ত ফোন ধরেননি। এখন এই নিয়ে মিডিয়াতে খুব লেখালেখি হচ্ছে এবং ভারতে এটা প্রকাশ হয়নি, প্রথমে জার্মানিতে প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে একজন সাংবাদিক নাকি এটা প্রকাশ করেছে। তারপর ভারতের মিডিয়া এটাকে নিয়ে আলোচনা শুরু করে আজকে সারা সন্ধ্যায় বিভিন্ন মিডিয়াতে, ইন্ডিয়ান, হিন্দি এবং ইংলিশ মিডিয়াতে এটা কিন্তু আলোচনা চলছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে এবং জানতে চাইছে যে কেন হঠাৎ নরেন্দ্র মোদীজি এত বড় একটা শক্তিশালী দেশে শক্তিশালী নেতাকে ফোন কেন ধরলেননি। তা আমি শুনছিলাম বিভিন্ন ডিবেট এবং বিভিন্ন ইউটিউবের আলোচনাও চলছে বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে। সেখানে যে বিষয়টা শুনছিলাম, সেখানে যেটা পরিষ্কার হলো সেইটা হচ্ছে যে আগামী দিনে এমন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিট করা মানে তিনি হয়তো দেখা গেল যে মিটিংয়ের পর অর্থাৎ ফোন কলের পর একটা কিছু না কিছু বলে দিলেন, কারণ তার কথাবার্তার সঙ্গে কোনো আগামী দিনে ভরসা করা খুব মুশকিল। কদিন আগে বলেছিলেন 5টা জেট হচ্ছে যে ভূপতিত হয়েছে, আজকে হঠাৎ বলেছে আমার 7টা জেট ভূপতিত হয়েছে। কাদের সেটা বলেননি, সেটা ভারতের না পাকিস্তানের সেটা কিছু বলেননি, কোন দেশের সেটা কিছু বলেননি। কদিন আগে বলেছেন 5টা, এখন আবার বলছেন 7টা। তো ডোনাল্ড ট্রাম্পের কথাতে ভরসা করা এখন ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীর কাছে খুব মুশকিল হয়েছে। ফোনে কি কথাবার্তা হবে, তারপর তিনি বেরিয়ে যে একটা সাংবাদিক সম্মেলন করে দেশের যে পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনসের পলিসি ঠিক করবেন, সেখানে যে আকুশে ঘোষণা করে দেবেন, সেটা ভারতের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, এবং সেটাকে ডিনাই করা সেটাও মুশকিল, আর অ্যাকসেপ্ট করা সেটাও মুশকিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি ফোন ধরেননি। এবং এইটা আজকে যেভাবে আলোচনা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে ভারতের ডোনাল্ড ট্রাম্পের গুরুত্ব ভারতের কাছে এবং ভারত সরকারের কাছে, বিশেষত প্রধানমন্ত্রী মোদিজির কাছে ভীষণ কমে গেছে। কারণ তাকে কেউই আর তার এই কথাবার্তা এবং তার এই কাজকর্মের জন্য কেউই আর তাকে ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। যেমন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে তিনি দক্ষিণ কোরিয়ার যে প্রধানমন্ত্রী গেছিলেন তার সঙ্গে মিটিং করার পর হঠাৎ বলে বসেছেন আমি তো ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিচ্ছি, আবার বলে পড়েছেন, যদিও ভারত অস্বীকার করেছে এবং পাকিস্তান অস্বীকার করেছে, পাকিস্তানের ডেপুটি প্রেসিডেন্ট মিনিস্টারও সরাসরি অস্বীকার করেছে, তারপরেও কথা বলছেন। মানে যাকে বলে নির্লজ্জেরও একটা সীমা থাকে, সেটাও তার নেই। এবং এটা একবার স্বীকার করে নেওয়া মানে মোদিজি খুব ভালো বোঝেন, তারপরে বলে আমি তো এক্ষুনি কাশ্মীর সমস্যার সমাধান করে দেবো। এটা আমার যেটা মনে হয়েছে যে কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবো, কিছুই না, ওদের যেখান পর্যন্ত আছে সে পর্যন্ত বর্ডার ঠিক করে নিক, সেটাই ফাইনাল বর্ডার। কিন্তু ভারত তো সেটা মানবে না, কারণ ভারত হচ্ছে কি যে চাই যে ভারতের যে পাক অকুপায়েড কাশ্মীর সেটা ভারতের সঙ্গে ফেরত আসবে, এবং কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান চীনকে দিচ্ছে, সেটাও চীনের সঙ্গে একটা ভারতের সঙ্গে একটা উদ্বেগ, একটা টেনশনের কারণ। সেই অংশটা চীনের কাছ থেকে আগামী দিনে আলোচনা করে সেটা ফিরে পাওয়া যায় কিনা সেটা দেখা হবে। এবং এরকম একজন মানুষকে মধ্যস্থতায় রাখা বা এরকম একটা মানুষের সঙ্গে কথাবার্তা বলা যে তারপরে যখন খুশি যা খুশি বলে ফেলবে, যেটাকে অ্যাকসেপ্ট এবং ডিনাই দুটো করাই খুব মুশকিল হবে, তার থেকে তাকে অ্যাভয়েড করে তার ফোন না ধরাই ভালো। মোদিজি বুদ্ধিমানের মতো কাজটাই করেছেন, খুব অভিজ্ঞ পলিটিশিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন তিনি ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক রাজনীতিটাও তিনি কম বোঝেন না, খুবই ভালো বোঝেন। আজকে 11 বছর তিনি ক্ষমতায় আছেন, 3য় টার্ম তার চলছে, এবং এবারের টার্মে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও জোট নিয়ে তিনি সুন্দরভাবে সরকার চালাচ্ছেন। তাকে করা, তার স্বাভিমান এবং ভারতবাসীর যে স্বাভিমান, সেই স্বাভিমানকে নুইয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে খুবই কঠিন কাজ। সেটা এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিনে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।